স্যার, যেখানে বলেছিলেন দাঁড়িয়ে আছি। কোথায় আপনি? তোর ঠিক পেছনে দাঁড়িয়ে আছি, ঘুরে দেখ। হ্যালো, আপনি একটু হোল্ড করুন, আমি ডেকে দিচ্ছি। অদিতি, তোর ফোন। হ্যালো। না মা, শনিবার আমি ফিরছি না। এই সানডেতে একটা স্পেশাল ইভেন্ট আছে। এইখানেই সামনের একটা বস্তিতে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে। হ্যালো হ্যালো, মা শুনতে পাচ্ছ? হ্যালো। অদিতি বার দুয়েক রিডায়াল করার চেষ্টা করে হাল ছেড়ে দিল। রিসিভার নামিয়ে রেখে নিজের টেবিলে এসে বসল অদিতি। আজ রোগীর ভিড় অতটা নেই আউটডোরে। পেনটা হাতে নিয়ে ফাইলটায় সবে চোখ পোলানো শুরু করেছে অদিতি, আবার ফোন বেজে উঠল। নিশ্চয়ই মা। অদিতি এবারে নিজেই উঠে গিয়ে রিসিভারটা হাতে তুলল। ওপাশ থেকে ভেসে এলো শিশিরের গলার স্বর। হ্যালো অদিতি, আজ দুপুরে হ্যালো শিশির, কি বলছিস আর একবার বল, শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো। বিরক্ত হয়ে রিসিভারটা হাতে নিয়ে আরেকবার রিডায়াল করলো অদিতি। ভাগ্য ভালো, রিং হচ্ছে। হ্যালো শিশির, কি হয়েছে? অদিতি, হ্যাঁ, কি বলছিলি? কি হয়েছে অমরের? অমর আর নেই অদিতি। হি পাস্ট অ্যাওয়ে অলমোস্ট হাফ অ্যান আওয়ার এগো। অদিতির হাত থেকে রিসিভারটা প্রায় পড়ে যাচ্ছিল। অমর আর নেই, আর নেই অমর। অদিতির চোখের সামনে ভেসে উঠছিল অমরের হাসি মুখ। কত আড্ডা আর প্রাণোচ্ছল শব্দ ভেসে আসছিল কানে। সামনের একটা বিশাল বড় কালো গহ্বর যেন গিলছিল তাকে। রিসিভার নামিয়ে পেছনে ফিরল অদিতি। মগজটা একটু গুছিয়ে নিল কয়েক মুহূর্ত। পাশের অটোপসি কেবিনে উঁকি মারল। অহনা, বিজি আছিস? না না, বল। একটা জায়গায় একটু যেতে হবে, যাবি? হঠাৎ মানে এভাবে হুট করে? আমার তোকে দরকার অহনা, প্লিজ। ঠিক আছে, তুই বলছিস যখন। রেডি হয়ে নে, এসেনশিয়ালসটা দরকার, প্যাক করে নে। 2-3 দিন থাকতে হতে পারে। তুই রেডি হয়ে 3টের মধ্যে কোয়ার্টারে আমার রুমের সামনে চলে আসিস। বাংলা সাহিত্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে গোয়েন্দা গল্প। দারোগার দপ্তর হোক বা ব্যোমকেশ বক্সী, বাংলার গোয়েন্দা কাহিনী বরাবরই দাপিয়ে বেরিয়েছে বাঙালি পাঠকদের মনে। তবে শুধু গোয়েন্দা গল্পই নয়, কিছু সত্যি ঘটনাও কালজয়ী হয়ে রয়েছে স্বীয় গুণে। স্বকীয়তায় তারা কোনো অংশেই কম নয় কোনো ডিটেকটিভ স্টোরির থেকে। একসময়ে বাংলার লালবাজারের সাথে তুলনা টানা হতো ইংল্যান্ডের স্কটল্যান্ড ইয়ার্ডের। সেই লালবাজারেরই কিছু বহু চর্চিত কেস নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন, দ্য লালবাজার ডায়েরিজ। আজ আপনাদের জন্য সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দাপীঠ লালবাজার বই থেকে এভাবেও মেরে ফেলা যায় গল্প অবলম্বনে রাজকুমারীর মৃত্যু। শুরু হচ্ছে দ্য লালবাজার ডায়েরিজ সিরিজের প্রথম গল্প, রাজকুমারের মৃত্যু।
ডাকবাক্স খুলতেই শিশিরের হাতে খামটা এসে পড়ল। অমরের চিঠি, বেশ মোটা খাম। খামটা খুলে দেখলো দুটো কাগজ রয়েছে ভেতরে। প্রথমটা একটা চিঠি, দ্বিতীয়টা আরেকটা সিল করা খামের মধ্যে রাখা। প্রথম চিঠিটা পড়া শুরু করলো শিশির। প্রিয় বন্ধু শিশির, আশা করি মঙ্গলময়ের কৃপায় তোরা ভালোই আছিস। আমরা গত পৌষ মাস পর্যন্ত সবাই ভালোই ছিলাম, কিন্তু এখন আর নেই। এই মাঘ মাসের গত 12 তারিখে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। বেশি কিছু লেখার অবস্থায় নেই আমি। সময় পেলে একবার দেখা করে যাস। ভালো থাকিস, অমর। এরপর অন্য খামটা খুলল শিশির। ভেতরে কাগজের একপাশে বড় হরফে লেখা রয়েছে চন্দ্রবিন্দুযুক্ত গঙ্গা, শ্রাদ্ধের কার্ড। উল্টো দিকে অনুষ্ঠান সূচি। নিচে লেখা, ইতি হতভাগ্য পুত্র অমরেন্দ্রনাথ পাণ্ডে। শিশির গিয়েছিল। শুধু শিশির না, বন্ধু মহলের আরও 1-2 গিয়েছিল। অবনীশ, অদিতি, সুদেশনা। সব মিটে যাওয়ার পরেও শিশির আর অবনীশ কয়েকদিন থেকে গিয়েছিল। অমরই যেতে দেয়নি ওদের। অমর রাজবংশের ছেলে, সহজ কথায় বলতে গেলে রাজকুমার। রাজত্ব বলতে তেমন কিছুই না, সবই কোম্পানির হাতে, কিন্তু প্রভাব প্রতিপত্তি অক্ষুণ্ণ রয়েছে এখনো। অমরদের বাড়ি পাকুড়ে। জায়গাটা ঝাড়খণ্ডের উত্তর পূর্ব দিকে। সাহেবগঞ্জ জেলার প্রশাসনিক কেন্দ্রস্থল বলা যায় জায়গাটাকে। চাষবাস মোটামুটি হয়, তবে পাকুড় দেশের মানচিত্রে একটা স্বতন্ত্র জায়গা করে নিয়েছে ব্ল্যাক স্টোনের জন্য। কোম্পানির নজরও পড়েছিল ওই একই কারণে। অমরের বাবা মানে মহারাজ প্রতাপেন্দ্রচন্দ্রের 2 স্ত্রী ছিলেন, দুজনেই পরলোকগতা। প্রথম পক্ষের পুত্র বিনয়েন্দ্র, কন্যা কাননবালা। দ্বিতীয় পক্ষেও 1 পুত্র 1 কন্যা। অমর মানে অমরেন্দ্র আর ওর বোন বনবালা। প্রতাপেন্দ্র দাদা গত হয়েছেন, তবে তার নিঃসন্তান স্ত্রী বর্তমান, রানী সূর্যবতী দেবী। অমরের মাতৃবিয়োগ হয়েছিল জন্মের বছর 2 মধ্যেই। সূর্যবতী তাকে মাতৃ স্নেহে বড় করে তোলেন। প্রায় 3-4 মাস পরের কথা। অমর কলেজ রিজয়েন করেছে। একদিন হস্টেলের ক্যান্টিনে বসে আড্ডা চলছিল অবনীশ আর শিশিরের সাথে। শিশিরই প্রথম তুলল কথাটা। ভাই অমর, কিছু মনে করিস না, একটা কথা জিজ্ঞেস করছি। মানে একটু পার্সোনাল হয়ে যাবে হয়তো, বাট আরে বল না। না মানে এই যে তোদের এত বড় সম্পত্তি, মানে তোর বাবা মারা যাবার পর। দেখ, গোটাটা তো আমাদের না, বাবার অর্ধেক আর বাকি অর্ধেক জেঠিমার। বাবা উইল করে গেছিলেন যে ওনার মৃত্যুর পর অর্ধেক পাবো আমি আর অর্ধেক দাদা। আমি যেহেতু এখন এখানে, তাই গোটাটাই আপাতত এখন দাদার হেফাজতেই রয়েছে। এ প্রসঙ্গে অমরের দাদা মানে বিনয়েন্দ্রকে নিয়ে কিছু কথা বলে রাখা ভালো। বিনয়েন্দ্র ছিলেন ইন্দ্রিয় সুখে আচ্ছন্ন মানুষ। নানাবিধ দুর্লক্ষণ ছিল তার। দিনের অধিকাংশ সময় কাটত জলপথে। উদ্দাম নারীসঙ্গ স্বভাবগত। নিয়মিত নিশিযাপন বালিকাবালা ও চঞ্চলা নামে 2 রক্ষিতার সাহচর্যে। সংযম এবং শৃঙ্খলা দুয়ের সঙ্গেই সম্পর্ক ত্যাগ করেছিলেন কৈশোরেই। অমরেন্দ্র ভিন্ন মেরুর বাসিন্দা। ভদ্র, নম্র, পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী, উচ্চশিক্ষায় আগ্রহী, নিয়মিত শরীরচর্চাও করেন। স্বভাবগুণে প্রবল জনপ্রিয় প্রজাকুলে। ছোটবাবু বলতে অজ্ঞান পাকুড়ের আবাল বৃদ্ধ বনিতা। কলেজের পাঠ শেষ করে অমরেন্দ্র বাড়ি ফিরে এলেন। 1-2 পরেই এসে পৌঁছল রানী সূর্যবতীর চিঠি। প্রিয় অমর, করুণাময়ের কৃপায় আশা করি ভালোই আছো। আমি কুশল রইয়াছি। কলেজের পাঠ শেষ করিয়া তুমি যে পাকুড়ে ফিরিয়া আসিয়াছ, ইহাতে আমি যারপর নাই আনন্দিত হইয়াছি। তোমার দাদার চরিত্র সম্পর্কিত কোনো তথ্যই আমার অজানা নহে। বেশ কয়েকবার আমি তাহাকে পত্র মারফত সাবধানও করিয়াছি,
কিন্তু সেই নিজেকে শুধরানোর পরিবর্তে আরো উদ্দাম হইয়া উঠিতেছে। পাকুড় সাম্রাজ্যের তুমি একমাত্র আশা প্রদীপ। যত সত্বর পারো তোমার দাদার নিকট হইতে সম্পত্তির ভাগ বুঝিয়া লাও, অন্যথায় তাহার বেসামাল জীবনযাপনের চাকায় পিষ্ট হইয়া সমগ্র পাকুড় সাম্রাজ্য ধুলিতে বিলীন হইয়া যাইবে। পুজোর সময় একবার এখানে বেড়াতে আসিও। দেওঘরে যবে থেকে আসিয়াছি তোমার সাথে একবারও দেখা হয় নাই। ভালো থেকো, বোনের যত্ন লইও। মঙ্গলময় সর্বদা তোমাদের পাশে আছেন। ইতি জেম্মা। কথা মতো সম্পত্তির অংশের দাবি বুঝে নিতে তৎপর হলো অমর। মাত্রা ছাড়া ভোগবিলাসে টান পড়বে, তাই বইমাত্রেও ভাইকে তার প্রাপ্য অংশ দিয়ে দেওয়ায় বিনয়ের অনীহা ছিল স্বাভাবিক। কিন্তু আইন তো আর অনীহার অনুগত নয়। অমরেন্দ্রকে বুঝিয়ে দিতে হলো তার প্রাপ্য অর্ধাংশ, এবং হস্তান্তরের প্রক্রিয়ায় দুই ভাইয়ের মধ্যে তৈরি হলো যথেষ্ট তিক্ততা। এর মধ্যে চঞ্চলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। নিয়মিত রাত্রিযাপন করতেন বিনয় চঞ্চলার সাথে। চঞ্চলা দাবি করেন এই সন্তান বিনয়েন্দ্ররই, তবে বিনয়েন্দ্র এক কথায় এই সন্তানকে নিজের বলে অস্বীকার করেন। চঞ্চলাকে বিনয় তাড়িয়ে দেন রাজপ্রাসাদ থেকে। চঞ্চলা অভিশাপ দিয়ে যান, একদিন এ বংশেও নেমে আসবে অন্ধকার, সব ধূলিসাৎ হয়ে যাবে। পুজোর ছুটিতে অমরেন্দ্র বেড়াতে গেলেন দেওঘর, জেম্মার কাছে। একদিন হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন বিনয়েন্দ্র। স্নেহশীল বর্দার মতো আবদার করে বসলেন সান্ধ্য ভ্রমণের। রানী সূর্যবতীর আপত্তি সত্ত্বেও জোর করে বিনয় অমরকে নিয়ে বেরোলেন সান্ধ্য ভ্রমণে। আচ্ছা দাদা, তুমি যে দেওঘর আসবে জানাওনি তো? হঠাৎই এমনিই চলে এলাম। দাঁড়া, তোর জন্য একটা জিনিস এনেছি কলকাতা থেকে, এই দেখ। বিনয় আস্তিন থেকে বের করলো একটা শৌখিন পিন্স নেস চশমা। দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি। না না দাদা, তুমি পরো না, আমার লাগবে না। লাগবে না কি রে, তোর জন্যই তো কিনে এনেছি। এই নে এই নে, দেখি। আরে দাদা, উফ, ছড়ে গেল যে। ওহো, এই এই নতুন তো, এই নাকের কাছটা একটু ধারালো হয়ে গেছে মনে হয়। ও কিছু হবে না। পরানোর সময় প্রয়োজনের চেয়ে একটু বেশি ব্যথা অনুভব করেছিলেন অমর। বাড়ি ফিরে জেম্মাকে বললেন সব কথা। সবই তো বুঝলাম। তুমি না পরলেই পারতে চশমাটা। আমি তো চাইনি জেম্মা, জোর করে পরিয়ে দিল তো। এরপরে আর ডাকলে যেও না, দুষ্টের ছলের অভাব হয় না, জানো তো। সূর্যবতী চলে গেলেন। অমরের নিজের মনের মধ্যেও একটু খচখচানি ছিল অবশ্য। যাই হোক, পরের দুদিন নির্বিঘ্নেই কাটল। নাকের ডান দিকের কাটা দাগটাও খানিকটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু আশঙ্কা সত্যিতে পরিণত হলো যখন তৃতীয় দিনে মুখের ডান দিকটা ফুলে অবশ হয়ে গেল। বিনয়েন্দ্র তার আগেই ফিরে এসেছেন কলকাতায়। পারিবারিক চিকিৎসককে খবর দেওয়া হলো। তিনি দেখে শুনে বললেন টিটেনাসের সংক্রমণ। অ্যান্টিটিটেনাস প্রতিষেধক চালু হলো প্রথা মাফিক। চিকিৎসা চলাকালীন বিনয়েন্দ্র দেওঘরে পাঠালেন এক তরুণ ডাক্তারকে। নাম তারানাথ ভট্টাচার্য, কথাবার্তায় চৌকস। এসেই প্রস্তাব দিলেন মরফিন ইঞ্জেকশন দেওয়ার। ততদিনে দেওঘরের একাধিক চিকিৎসক দিন রাত্রি পর্যবেক্ষণে রেখেছেন অমরেন্দ্রকে। কেউই মানলেন না তারানাথের পরামর্শ। বিনয়েন্দ্র ছিলেন গভীরতম জলের মাছ। নিজেই চলে এলেন দেওঘর, সঙ্গে অপেক্ষাকৃত অভিজ্ঞ এক চিকিৎসক, ডাক্তার দুর্গা রতন ধর। দেখুন, রোগটা বেশ ভালোই ছড়িয়েছে দেখছি। শুধু অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশনের কাজ হবে বলে মনে হয় না। আগেও তো দেখেছি এরকম অনেক কেস। আমি একটা ইঞ্জেকশন নিয়ে এসেছি সঙ্গে। বিনয়ের কাছে সমস্ত কেস হিস্ট্রি শুনেছি। এখন এই ইঞ্জেকশন দেওয়া ছাড়া কোনো গতি নেই। না না ডাক্তারবাবু, যাতে ভালো হয় আপনি তাই করুন। আচ্ছা,
আমি ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি, আর আপনারা পারলে একজন নার্সকে সঙ্গে রাখুন। আমি আরও কিছুক্ষণ বসে যেতাম, কিন্তু কলকাতায় আমার একজন সিরিয়াস পেশেন্ট রয়েছে, তাই আজ আমাকে যেতেই হবে। দুর্গারতন বিনয়ের সাথে কলকাতা ফিরে গেলেন। এদিকে ফিরে যাওয়ার 1 ঘন্টার মধ্যেই পরিস্থিতির অবনতি হতে শুরু করলো। প্রায় অচৈতন্য, রক্তচাপ যখন তখন অগ্রাহ্য করছে বিপদ সীমা। সেদিনই কলকাতা থেকে এসেছিল বিনয়ের আরেক বন্ধু অদিতি। সে ডাক্তারি পড়ছে কলকাতার NRS মেডিকেল কলেজে। স্পষ্ট বোঝা গেল যা কিছু হয়েছে সব ওই ইঞ্জেকশনের জন্য। সে যাত্রা কোনো রকমে সামাল দেওয়া গেল দেওঘরের অন্য একজন ডাক্তারের তৎপরতায়। বিনয়েন্দ্র আবার একবার ফিরে এলেন অন্য একজন ডাক্তারকে নিয়ে, কিন্তু রানী সূর্যবতীর কড়া আদেশানুসারে তাকে আর ঢুকতে দেওয়া হলো না অমরেন্দ্রর ঘরে। নিষ্ফল বাদানুবাদের পর বিনয়েন্দ্র ফিরে গেলেন কলকাতায়। বছর ঘুরে তখন 1933। অমরেন্দ্রকে কলকাতায় নিয়ে যাওয়া হলো। হরিশ মুখার্জি স্ট্রিটে একটি বিশাল বাড়ি ভাড়া করা হলো। নিয়ে যাওয়া হলো NRS মেডিকেল কলেজে। সেখানে সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার নীলরতন সরকার নিজে দেখলেন অমরেন্দ্রকে। পরামর্শ দিলেন কাজকর্ম বাদ দিয়ে কিছুদিন কোথাও থেকে ঘুরে আসতে। অমরেন্দ্রকে চেঞ্জে পাঠানো হলো ভুবনেশ্বরে, কিন্তু খুব একটা লাভ হলো না। যে ছেলের ছোটবেলা থেকে অভ্যেস ভোর 5টায় উঠে শরীর চর্চার, সে বেলা 10টার আগে এখন বিছানায় ছাড়তে পারে না দুর্বলতার জন্য। মাথা ঘোরে, অল্পেই ক্লান্ত হয়ে পড়েন। খিদে কমে গিয়েছে। আগে বই পড়তে খুব ভালোবাসতেন, এখন সে ইচ্ছেও যেতে বসেছে। মাসখানেক পর ভুবনেশ্বর থেকে ফিরে এলেন পাকুড়ে। ভগ্ন শরীরেই জমিদারির তদারকি করা শুরু করলেন সাধ্যমতো। বিনয়েন্দ্র এই সময়টা শান্তশিষ্ট জীবনযাপন করছিলেন এরকম ভাবার কারণ নেই কোনো। দুরাত্মার ছলের অভাব হয় না, ছকেরও না। চক্রান্তের শেষ অঙ্ক অভিনীত হল 1933-এর নভেম্বরে। 18 তারিখ পাকুড়ের বাড়িতে সূর্যবতী দেবীর টেলিগ্রাম এলো অমরেন্দ্রর নামে। কলকাতায় শীঘ্র আসিও, রাজস্ব সংক্রান্ত আইনি আলোচনা রহিয়াছে। পত্রপাঠ কলকাতা রওনা দিলেন অমরেন্দ্র এবং আবিষ্কার করলেন টেলিগ্রামটি ভুয়ো। সূর্যবতী আদেও আসেননি কলকাতায়, তার বার্তাটি তার নয়। অমরেন্দ্র সব জানালেন সূর্যবতীকে। দুজনেই সহমত হলেন এ অপকর্ম বিনয়ের। সূর্যবতী সতর্ক করে দিলেন অমরকে, বলে পাঠালেন, একদম কাছে ঘেঁষতে দিবি না দাদাকে, সাবধানে থাকবি। কোনো রকম অসুবিধে মনে হলে সঙ্গে সঙ্গে টেলিগ্রাম করে জানাবি। 25শে নভেম্বর 1933। পরের দিন অমরেন্দ্রর কলকাতা থেকে পাকুড়ে ফিরে যাওয়ার কথা দুপুরের ট্রেনে। সন্ধেবেলা অমরেন্দ্রর কলকাতার অস্থায়ী বাসস্থানে এসে হাজির বিনয়েন্দ্র। সব তিক্ততা ভুলে হঠাৎই যেন স্নেহশীল বর্দার ভূমিকায় কথায় কথায় স্মৃতিচারণ করছেন শৈশব কৈশোরের। কিঞ্চিত ঘন ঘনই গলা বুজে আসছে কান্নায়। তুই আমাকে ভুল বুঝিস না বাবু, শরীরের যত্ন নিস ভাই। অমরেন্দ্র দাদার চরিত্র জানতেন। গম্ভীরাশ্রুতে বিচলিত হওয়ার কারণ দেখলেন না কোনো। বিনয়েন্দ্র যাওয়ার আগে কথায় কথায় জেনে নিলেন পরদিন ভাইয়ের ট্রেনের সময়। 26শে নভেম্বর। স্টেশনে অমরেন্দ্র ও আত্মীয় বান্ধবরা একটু অবাকই সহাস্য বিনয়েন্দ্রকে দেখে। কেউ কেউ বললেনও, এই আপদ এখানে কেন? অমরেন্দ্র নিরস্ত করলেন উত্তেজিত স্বজনদের। যতই কুচক্রী হন, বইমাত্রীয় হলেও দাদা তো। স্টেশনে এসেছেন, ওভাবে বিদায় করে দেওয়া যায়? এর কিছু পরে অতর্কিতে উল্টো দিক থেকে খদ্দরের চাদরমুড়ি ঢাকা অপরিচিতের দ্রুত ধাক্কা দিয়ে অন্তর্ধান। উফ, কি একটা ফুটিয়ে দিয়ে চলে গেল। পাঞ্জাবির হাতা খুলে অমরেন্দ্র দেখালেন ক্ষতচিহ্ন। আপাত দৃষ্টিতে মারাত্মক কিছু নয়, কিছুটা তরল পদার্থ পিন ফোটানোর জায়গা থেকে চুইয়ে পড়েছে পাঞ্জাবিতে। ট্রেন ছাড়তে তখন বাকি মিনিট 5। সহদরা বনবালা সঙ্গে ছিলেন, এছাড়াও শিশির, অবনীশ সবাই প্রায় সাথে ছিল। সবাই উদ্বিগ্ন হয়ে পড়লেন।
এ মা, এতটা কেটে গেছে, রক্ত পড়ছে তো। ডাক্তার দেখিয়ে নে, দরকার হলে 2 দিন পরে ফিরবি যদি কোনো অসুবিধা হয়। আরে না, এ তো সামান্য ব্যাপার, পাকুড়ে ফিরেও তো ডাক্তার দেখিয়ে নেওয়া যায়, অসুবিধা কোথায়? আরে কিন্তু যদি কোনো অসুবিধা হয়? দেখ ভাই অবনীশ, আমরা হলাম গিয়ে পাকুড়ের জমিদার বাড়ির, এসব তুচ্ছ ব্যাপারে তোরা সাধারণরা মাথা ঘামাতে পারিস, আমরা নয়। আর তাছাড়া কিছু জরুরি কাজও আছে জমিদারির। বোন, আয় আয়, ট্রেনে উঠে পড়া যাক এবার। বনবালাকে নিয়ে অমর উঠে বসলেন পাকুড়গামী ট্রেনে এবং মারাত্মক ভুল করলেন। বনবালার মনে কিন্তু একটা খচখচানি ছিল। বিকেলে ট্রেনে জলযোগ সারবার সময় বনবালার মনে হলো ব্যাপারটা দাদাকে একবার বলা উচিত। দাদা ভাই, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। কেন রে? না, ওই পিন ফোটানোর ব্যাপারটা মনটা খচখচ করছে। ও কিছু না, পকেট মার হবে হয়তো, ছোট খুঁড়টু ছিল হয়তো হাতে। খুঁড়ে অমন দাগ হয়? আমি লোকটাকে কোথাও যেন একটা দেখেছি, কিছুতেই মনে করতে পারছি না। যা, কি যে বলিস, তুই আবার কোথায় দেখলি? না রে, দেখেছি কোথাও, একদম এক চেহারা। চেহারাটা তো আমিও দেখলাম, বেঁটে মিশকালো, গায়ে খদ্দরের চাদর ছিল, পায়ে চপ্পল। দাদা ভাই, মনে পড়েছে, আমরা গত সপ্তাহে যখন পূর্ণ থিয়েটারে সিনেমা দেখতে গিয়েছিলাম, ওই লোকটা টিকিট কাউন্টারের সামনে ঘোরাঘুরি করছিল। আরে ধুর, তোর মনের ভুল, বেশি ভাবিস না তো। বনবালার আশঙ্কা যে অমূলক ছিল না তা বোঝা গেল পরের দিন থেকেই। প্রবল অসুস্থ হয়ে পড়লেন অমরেন্দ্র। 28 তারিখ রাতে ফিরিয়ে আনা হলো কলকাতায়। এবার উঠলেন রাসবিহারী অ্যাভিনিউর একটা ভাড়া বাড়িতে। ডাকা হলো আরেক প্রবাদ প্রতিম চিকিৎসককে, ডক্টর নলিনী রঞ্জন সেনগুপ্ত। অবস্থা দেখে ডাক্তারবাবু ব্লাড কালচার করতে বললেন অবিলম্বে। ডান দিকের বাহুমূল ততক্ষণে ফুলে উঠেছে অমরেন্দ্রর। জ্বর নামছেই না 105 ডিগ্রির নিচে। কষ্ট পাচ্ছেন প্রচণ্ড। রক্তচাপ হোক বা হৃদস্পন্দন প্রতি ঘন্টায় একটু একটু করে চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। 3রা ডিসেম্বর সন্ধ্যায় অমরেন্দ্র জ্ঞান হারালেন। 4ঠা ডিসেম্বর সকালে প্রাণ। রোগভোগে আপাত স্বাভাবিক মৃত্যু। সেখানে উপস্থিত ছিলেন অমরের 2 বন্ধু শিশির আর অবনীশ। দুজনের মনেই প্রথম থেকেই খটকা ছিল। শিশির টেলিফোনে ডায়াল করল অদিতির নাম্বার। অমরেন্দ্রর দেহ দাহ করা হয়ে গিয়েছে। রোগে ভোগে আপাত স্বাভাবিক মৃত্যু, সুতরাং ময়নাতদন্ত হয়নি। শিশির অবনীশরা আপত্তি তুলেছিল, কিন্তু বিনয়েন্দ্র তাদের কথা কানেও তোলেননি। মুখাগ্নি করেছিলেন বিনয়েন্দ্র, কিন্তু কুল পাচ্ছিলেন না যেন। ওই কুনাট্য সহ্য করতে হলো অমরেন্দ্রর ঘনিষ্ঠদের, যাদের আগাগোড়ায় সন্দেহ ছিল বিনয়েন্দ্রর ওপর। অহনা আর অদিতি এসে পৌঁছেছিল দেহ দাহ করতে নিয়ে যাওয়ার খানিকক্ষণ আগে। অহনা তখনই লক্ষ্য করেছিল ডান হাতের ফোলা ভাবটা। যদি ন্যাচারাল ডেথই হয় তাহলে হাত ফুলে থাকবে কেন? এর মধ্যে অদিতি আর অহনা শুনে নিয়েছে সূচ ফোটানোর ঘটনাটা। সব সন্দেহ গিয়ে বারবার একটা জায়গাতেই মিশছে, বিনয়েন্দ্র। কিন্তু প্রমাণ নেই তো। প্রমাণ হাতে আসতে খুব বেশি দেরি হলো না। বিকেলে ওরা যখন কথা বলছে বসে, তখনই পোস্টম্যান এসে একটা চিঠি দিয়ে গেল। ব্লাড কালচারের রিপোর্টে স্পষ্ট লেখা রয়েছে রক্তে পাস্তুরেলা পেস্টিসের সংক্রমণের কথা। প্লেগের মারণ ছোবলেই প্রাণনাশ অমরেন্দ্রর। সংশয়ের অবকাশ নেই তিল মাত্র। ঠিক হলো পুলিশকে একবার অন্তত জানিয়ে রাখা হবে। ডাকা হলো পারিবারিক উকিল শ্রীনিবাস চক্রবর্তীকে।
সঙ্গে এলেন কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের কর্তা হরিশ সরকার। শ্রীনিবাসই গোটা ঘটনাটা বললেন প্রথম থেকে। বিবরণ শেষ হলে হরিশকে জিজ্ঞেস করলেন, দেখুন, সবই তো শুনলেন আপনি। কি করা উচিত এখন? মানে আমাদের করণীয় ঠিক কি? আসলে কেসটা বেশ জটিল। একে তো কোনো প্রুফ নেই, তার উপর আবার এইভাবে খুন আগে কখনো হয়েছে বলে তো আমার কেরিয়ারে আমি শুনিনি। সুতরাং আমাদের আগে এই ব্যাপারটা শিওর হতে হবে যে সত্যিই কি এই পদ্ধতিতে খুন করা সম্ভব। কোনো রেকগনাইজড রিসার্চ ইনস্টিটিউশন যদি এটা বলে দিতে পারতো যে এটা সম্ভব, তাহলেই কিন্তু আমরা স্টেপ নিতে পারি। তা না হলে আমাদের আর কিছুই করার নেই। এর পরের গোটা কাজটা অদিতি একরকম জোর করেই নিজের কাঁধে তুলে নিল। অমরের মেডিকেল রেকর্ডগুলোকে পরপর সাজিয়ে নিল সে। কথা বলা হলো নীলরতন সরকার আর নলিনী রঞ্জন সেনগুপ্তর সাথেও, কারণ শেষের দিকে এনারা দুজনেই চিকিৎসা করেছিলেন অমরের। সবারই এক কথা, কোথাও না কোথাও এই ডেথ আনন্যাচারাল। সমস্ত রিসার্চ ওয়ার্ক কমপ্লিট করে 12ই ফেব্রুয়ারি এক ঝাঁক প্রশ্ন পাঠানো হলো ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরের কাছে। প্লেগের জীবাণু কি হাইপোডার্মিক নিডলের মাধ্যমে শরীরে প্রবেশ করানো যায়? গেলে কত পরিমাণে যায়? যতটা যায় তা কি প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট? এছাড়া আরও বেশ কিছু প্রশ্ন, টেকনিক্যাল খুঁটিনাটি। সঙ্গে পাঠানো হলো শেষ দিককার সমস্ত মেডিকেল রিপোর্ট। বিস্তারিত উত্তর এলো 4 দিন পর 16 তারিখ। বলা হলো এই মৃত্যু অস্বাভাবিক, ব্যাকটেরিয়ার সংক্রমণে ঘটানো হয়েছে। স্বাভাবিক নিয়মে এই জিনিস ঘটেনি, অতএব হোমিসাইডাল ডেথ অর্থাৎ খুন। এবং যে ব্যাসিলি ঘটিত ব্যাকটেরিয়ায় মৃত্যু তা কলকাতায় পাওয়া যায় না, একমাত্র মুম্বাইতেই পাওয়া যায়, হফকিন ইনস্টিটিউটে। এরপর একটাই কাজ বাকি থাকে, পুলিশ স্টেশনে যাওয়া। সবকিছু দেখার পর পুলিশ অফিসার হরিশ বললেন, দেখুন, আপনাদের কেসটা আমরা লিখিনি ঠিকই, কিন্তু অলিখিত তদন্ত একরকম শুরু হয়ে গিয়েছে বলেই ধরে রাখতে পারেন। শুধুমাত্র বিনয়েন্দ্র নয়, যে ডাক্তারকে নিয়ে উনি অমরেন্দ্রর চিকিৎসার সময় গিয়েছিলেন, সেই তারানাথ ভট্টাচার্য আমাদের নজরের আওতায় রয়েছেন। আমরা কেস লিখে নিচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বিনয়কে যতটা সম্ভব আপনারা একটু এড়িয়ে চলুন। আর কোনো অসুবিধা হলেই আমাদের একটা টেলিফোন করে দেবেন। 2 দিন পরের ঘটনা। সন্ধেবেলায় আলোচনায় বসেছে শিশির, অবনীশ, অদিতি, সুদেষ্ণা, অহনারা। উকিল শ্রীনিবাস বাবু এখনো এসে পৌঁছননি। সত্যি কথা বলতে সেই অর্থে কোনো প্রুফ কিন্তু এখনো নেই। প্লেগের জীবাণু তো আর মাঠে ঘাটে পাওয়া যায় না। মুম্বাইয়ের হ্যাফকিন ইনস্টিটিউট ছাড়া ভারতে আর কোথাও পাওয়া যায় না। এখন যতক্ষণ না আততায়ীকে পাওয়া যায়, যতক্ষণ না সে স্বীকার না করে, ততক্ষণ হিসেব কিন্তু আসলেই শূন্য। যাবে কোথায় সালা? পালাতে পারবে না, ধরা তো পড়বেই। বুটের শব্দ শুনে দরজার দিকে চোখ গেল সবার। শ্রীনিবাস বাবু এসে পড়েছেন, খানিকটা বিমর্ষতার ছাপ মুখে। চেয়ারে বসে বললেন, একটা বাজে খবর আছে। কি? আততায়ীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ওনারা সব রকম চেষ্টাই করছেন, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বিনয়েন্দ্র ধরা পড়েছে আসানসোল স্টেশনে। ব্যাটা এফআইআর হয়েছে শুনেই পালাচ্ছিল। আর ওই ডাক্তার কি যেন নাম, দুর্গারতন ধর, উনিও ধরা পড়েছেন, স্বীকারও করে নিয়েছেন সব কিছু। সম্পত্তির ন্যায্য প্রাপ্য অমরেন্দ্র দাবি করার দিন থেকেই বিনয়েন্দ্র ঘুঁটি সাজাতে শুরু করেন ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। নাকে আঁটা চশমার মাধ্যমে টিটেনাস সংক্রমণের চেষ্টা যখন ব্যর্থ হলো, তখন আরও প্রাণঘাতী কিছুর সন্ধানে মনোযোগী হলেন বিনয়েন্দ্র। ষড়যন্ত্রের শরিক ছিলেন তারানাথ, যিনি আদপে ডাক্তারই নন। কর্নওয়ালি স্ট্রিটে ক্যালকাটা মেডিকেল সাপ্লাই কনসার্ন নামে একটা ল্যাবরেটরিতে ওই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। সেই সুবাদেই অসুখ বিসুখ সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছিল। তারানাথই বোধহয় বুদ্ধি দিয়েছিলেন, ঘাতক হিসেবে প্লেগ অব্যর্থ।
কিন্তু শুধু ভাবলেই তো আর হবে না, প্রয়োগের উপায়। তার চেয়েও জরুরি, প্লেগের ব্যাথলি পাওয়া যাবে কোথা থেকে, কে দেবে? মুম্বাইয়ের হপকিন ইনস্টিটিউটের গবেষণাগারের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত হলো। হপকিন ইনস্টিটিউট ফর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড টেস্টিং স্থাপিত হয়েছিল 1899 সালে মুম্বাইয়ের পারেল অঞ্চলে। প্রতিষ্ঠাতা ডক্টর হপকিন শুরুতে নাম রেখেছিলেন প্লেগ রিসার্চ ল্যাবরেটরি। তারানাথ টেলিগ্রাম করে ইনস্টিটিউটে জানালেন তার ট্রপিক্যাল মেডিসিনের ডিপ্লোমা রয়েছে, ব্যাকটেরিয়া বাহিত রোগ নিয়ে গবেষণা করছেন, প্লেগ ব্যাথিলি প্রয়োজন। ইনস্টিটিউট উত্তরে জানালো কলকাতার সার্জন জেনারেলের সুপারিশ পাঠালে বিবেচনা করে দেখা যেতে পারে। কিন্তু কে দেবে অজ্ঞাত কুলশীল তারানাথকে ওই মহার্ঘ সুপারিশপত্র? আর কেনই বা দেবে? তাহলে ডক্টর শিবপদ ভট্টাচার্য ও ডক্টর দুর্গারতন ধরের সাথে ফের যোগাযোগ করলেন বিনয়েন্দ্র তারানাথ। যথেষ্ট অর্থের প্রতিশ্রুতির বিনিময়ে 2 ডাক্তারও যোগ দিলেন প্লেগ পরিকল্পনায়। ডক্টর ভট্টাচার্য দীর্ঘ সুপারিশ পাঠালেন তারানাথের হয়ে। উত্তর এলো নেতিবাচক। বিনয়েন্দ্র তবু অদম্য। একাধিকবার বোম্বাই গেলেন, সরকারিভাবে সুবিধে করতে পারলেন না। মরিয়া চেষ্টায় ইনস্টিটিউটের 2 ডাক্তারকে বিপুল অঙ্কের টাকার প্রলোভন দেখালেন লাগাতার। বিলাসবহুল স্কাই ভিউ হোটেলে ব্যবস্থা করলেন যথেচ্ছ বিনোদনের। দিনের পর দিন 2 ডাক্তার প্রলোভনে নতি স্বীকার করলেন শেষমেশ, কিন্তু লিখিত প্রমাণ রাখলেন না। সম্পূর্ণ বেসরকারিভাবে বিনয়েন্দ্র তারানাথের কাছে এসে পৌঁছল লাইভ প্লেগ কালচারের ভায়াল। ডেট হচ্ছে 7 জুলাই 1933। তারানাথকে সুযোগ করে দেওয়া হলো বোম্বাইয়ের প্লেগ হসপিটালে ব্যাকটেরিওলজিস্ট পরিচয়ে পরীক্ষা নিরীক্ষার। সাদা ইঁদুরের ওপর ব্যাকটেরিয়া বিষ প্রয়োগ করে নিশ্চিত হলেন তারানাথ। এরপর যা ঘটেছিল তার আমার নতুন করে বলার কিছুই নেই। অমরের দেহে প্লেগ ব্যাথিলি ঢুকিয়ে বিরলতম হত্যা। অন্যদিকে হরিশ আলোচনায় বসেছেন তার সহকারী তিরুপত চৌবের সাথে। হরিশ বললেন, দেখো, আমরা কিন্তু আততায়ীকে খুঁজে পাইনি, সুতরাং এখন আমাদের কাছে কিন্তু 2টো রাস্তাই খোলা আছে। 1 নম্বর, আমাদের লজিক দিয়ে মোটিভটাকে একদম কনক্রিট প্রুফ বানাতে হবে। আর সেকেন্ডলি আরও একটা রাস্তা আছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। এমনভাবে মালা গাঁথতে হবে যাতে চেইন অফ ইভেন্টস দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন স্যার, মোটিভ প্রুফ করাটা খুব একটা টাফ হবে না, উইল দিয়ে ওটা প্রুফ করা যাবে। কালই বোম্বে চলে যাও তুমি। আর একটা কথা মাথায় রেখো, প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমার চাই। আমি ওখানকার কমিশনকে জানিয়ে দিচ্ছি তোমার কথা, ওখানের লোকাল অফিসাররা থাকবেন তোমার সাথে। কিন্তু একটা কথা কিন্তু সব সময় মাথায় রাখবে, আই নিড দ্য কমপ্লিট ডিটেলস। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে সব। হ্যালো, টালিগঞ্জ থানা। শ্রীনিবাস বলছি। শুনানি কিন্তু আর মাত্র 1 সপ্তাহ পর। প্রসিকিউশনে আমিই থাকছি। আপনার সব কাজ রেডি হয়ে যাবে তো? একদম, কোনো চিন্তা করার দরকার নেই। অবশ্য ভালো হয় যদি আপনি একবার এসে কথা বলে যান। হ্যাঁ, সে না হয় আমি আসছি। তবে হ্যাঁ, ডিফেন্সে কিন্তু ওই অপর্ণা রায় রয়েছে, সুতরাং প্রুফ এভিডেন্স সব কিছু কিন্তু পোক্ত হওয়া চাই। সেই নিয়ে ভাববার কোনো দরকার নেই। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যা আছে তাতেই বাজিমাত হয়ে যাবে। আর সাথে মোটিভ তো আছেই। ঠিক আছে, আমি আসছি। 5 মিনিটের মধ্যে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। রিসিভারটা রেখে দিলেন হরিশ। তার মাথার মধ্যে এখন অজস্র বুলেট ছুটে বেড়াচ্ছে। একটাই টার্গেট, প্রুফ। মেলর্ড, আমি অমরেন্দ্রনাথ পাণ্ডের মৃত্যুর আগের কয়েকটা দিন যিনি প্রতি মুহূর্তে ওনার সঙ্গে ছিলেন, সেই নার্স মিস নিতাকে কাঠগড়ায় তোলার অনুমতি চাইছি। গ্র্যান্টেড। আচ্ছা নিতা দেবী, আপনার কি মনে হয় এই মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? যেটুকু আমি দেখেছি তাতে তো আমার স্বাভাবিকই মনে হয়। ওনার ব্লাড প্রেশার অনেকটা ওপরে ছিল। আমি ভেবেছিলাম সেই জন্যেই হয়তো, তবে পরে তো শুনলাম প্লেগ। তা ম্যাডাম, আপনার সাক্ষীকে আমি কি 2-1 কোয়েশ্চেন করতে পারি? নিঃসন্দেহে।
যা জিজ্ঞেস করার করে নিন, তবে খুব একটা লাভ হবে বলে তো মনে হয় না। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা নিতা, শেষ কয়েকদিনে আপনি কি কি পরিবর্তন দেখেছিলেন ওনার মধ্যে, মানে যেটা আপনার অস্বাভাবিক মনে হয়েছিল? সেরকম কিছু মানে অস্বাভাবিক ঘটনা কি ঘটেছিল? আমার মনে হয় ঘটেছিল, তাই নয় কি? ওনার ডান হাত ফুলে গিয়েছিল। দ্যাটস ইট, পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। ডান হাত ফুলে গিয়েছিল। তো এতে অস্বাভাবিক কি রয়েছে? কোথাও ধাক্কা লেগে যেতে পারে। সে তো আমি যা দেখতে পাচ্ছি আপনার কেসও ধাক্কা খাবে খুব তাড়াতাড়ি। ইওর অনার, আমি অমরেন্দ্রনাথ পাণ্ডের বিশেষ বন্ধু শিশিরকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। গ্র্যান্টেড। আচ্ছা শিশিরবাবু, 26শে নভেম্বর 1933 বিকেলবেলা শিয়ালদা স্টেশনে ঠিক কী কী ঘটেছিল বলতে পারেন? একটা চাদর ঢাকা দেওয়া লোক এসে অমরের হাতে কিছু একটা ফুটিয়ে দিয়ে চলে যায়। আচ্ছা একটু মনে করে বলুন তো, কোন হাতে? ডান হাত না বাম হাত? এই ডান হাতে, কনুইর সামান্য নিচে। আচ্ছা আপনি এবার নিজের সিটে গিয়ে বসতে পারেন। ইওর অনার, আমি এবার অমরেন্দ্রর আরেকজন বন্ধু যিনি ওই দিন ওখানে উপস্থিত ছিলেন, সেই সুদেশনাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। প্রসিড। থ্যাঙ্কস মিলর্ড। আচ্ছা সুদেশনা দেবী, শিশিরবাবু যা বলে গেলেন সেটা কি সত্যি? একদমই সত্যি। আচ্ছা সুদেশনা দেবী, অমরেন্দ্রবাবু এর আগে আপনাকে একবার চিঠিতে লিখেছিলেন ওনার টিটেনাস হয়েছে, সে কথা আপনি আপনার বয়ানেই বলেছেন। ঠিক কি ঘটেছিল আরেকবার যদি একটু বলেন। অমর লিখেছিল ওর দাদা একদিন হাঁটতে বেরিয়ে ওকে জোর করে একটা চশমা পরিয়ে দেয়। নাকের ওপর একটা জায়গা চশমা লেগে হালকা ছড়েও যায়। 2-1 দিন পর সেই জায়গাটা ফুলে যায়। ডক্টর বলেছিলেন ওটা টিটেনাসের জন্য হয়েছে, আর অমরও আমাকে চিঠিতে তাই লিখেছিল। আপনি ঠিক কি প্রুফ করতে চাইছেন মিস্টার প্রসিকিউটর? আমি এটুকুই বোঝাতে চাইছি যে আপনার মক্কেল অনেক দিন থেকেই নিজের ভাইকে ইহলোক থেকে তাড়ানোর চেষ্টা করছিল। দিস ইজ রিডিকিউলাস। এই দুটো ঘটনা জাস্ট কাকতালীয়। আচ্ছা দেখা যাক না কোথাকার তাল কোথায় গড়ায়। আপনার কোনো কোয়েশ্চেন আছে? আপাতত না। অসংখ্য ধন্যবাদ আদালতের এই মূল্যবান সময় বাঁচানোর জন্য। মিলর্ড, আমি এবার অমরেন্দ্রর আরেক বন্ধু অদিতিকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। গ্র্যান্টেড। আমার বাঁচানো মূল্যবান সময়গুলো আপনি কিন্তু নষ্ট করছেন। ওয়ান্স এগেন অসংখ্য ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আচ্ছা অদিতি দেবী, আপনার পেশা কি একটু যদি আদালতের সামনে বলেন? আমি একজন ডক্টর। আচ্ছা আপনি তো অমরকে ছোটবেলা থেকেই চেনেন, কি মনে হয় আপনার? এই শরীর খারাপ মানে এই সব কিছু কি খুব একটা নর্মাল? একদমই না। অমর স্কুল লাইফে অ্যাথলিট ছিল, ফুটবল খেলতো। 8 বছরের স্কুল জীবনে ওর কোনোদিনও শরীর খারাপ হয়েছে বলে শুনিনি। অমরের যে প্লেগ হওয়া, এটা আমার কাছে একদমই স্বাভাবিক বলে মনে হয়নি। হয়তো হয়তো ওই স্টেশনের লোকটাই ওর মধ্যে ব্যাসিল ইনজেক্ট করেছে। ওইটুকু টাইমের মধ্যে? এটা ইম্পসিবল। সত্যিই তো অদিতি, আপনি কিভাবে বলছেন যে ওইভাবেই ইনজেক্ট করা হয়েছে? প্লেগ সাধারণত কোনো ইঁদুর জাতীয় প্রাণীর কামড়ে হয়ে থাকে। অমরের সাথে এরকম কিছু বিগত কয়েকদিনে ঘটেনি। বিগত কয়েকদিন ওর সাথে যা কিছুই ঘটেছিল তার মধ্যে একমাত্র ওই একটাই পথ রয়েছে প্লেগের জীবাণু প্রবেশ করার। তবে সন্দেহ আমারও হয়েছিল। আমি নিজে তাই ট্রপিক্যাল মেডিসিনের সমস্ত কেস হিস্ট্রি জানিয়ে চিঠি লিখি, আর তাদের রিপোর্টে স্পষ্ট লেখা যে এই মৃত্যু অস্বাভাবিক, আর একটা নিডল ফোটানোর মাধ্যমেই ওইভাবে প্লেগের জীবাণু ইনজেক্ট করা যায়। ইওর অনার, অদিতির পাঠানো চিঠি আর ট্রপিক্যাল মেডিসিন থেকে পাঠানো রিপ্লাই দুটোই আপনার ডেস্কে আগে থেকে রাখা রয়েছে। আর মিস ডিফেন্স, এরপরেও কি আপনি বলবেন যে এই প্লেগ স্বাভাবিক? যদি স্বাভাবিক নাও হয়, দ্যাট ডাজন্ট মিন আমার মক্কেলে এই কাজটা করেছেন। প্লেগের ব্যাসিলি যে এখানে পাওয়া যায় না, বম্বেতে পাওয়া যায়, সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। আর বাকিটা প্রুভ করে দেওয়ার জন্য আমি আমার মক্কেলের বোন কানুনবালাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। গ্র্যান্টেড। আচ্ছা মিস কানুনবালা, আপনার কি মনে পড়ে আপনার দাদা শেষ কবে বোম্বে গিয়েছিলেন? হ্যাঁ, 3 মাস আগে।
এবার কি বলবেন মিস্টার প্রসিকিউটর? যে লোকটা বম্বে গিয়েছিল 3 মাস আগে, সেই লোকটা ব্যাসিলি এনে সেটাকে ইউজ করলো কি করে? 3 মাস প্রিজার্ভ করার মতো কোনো টেকনোলজি কি তিনি আবিষ্কার করেছিলেন নাকি? ইয়োর অনার, আমার মনে হয় আমার উল্টো দিকের ম্যাডাম আজ হোমওয়ার্ক করে আসেননি। যাই হোক, আমি প্রুভ করে দিচ্ছি। আচ্ছা কাননবালা, আপনি তো থাকতেন দেশের বাড়িতে পাকুড়ে, আর আপনার দাদা থাকতেন কলকাতায়। অন্তত শেষের 3 মাস তো তাই হয়েছে। এর মধ্যে উনি বোম্বে গিয়েছেন আপনাকে না জানিয়ে, এমনটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। হয়তো হ্যাঁ না হ্যাঁ মিলর্ড, উনি যে কলকাতা থেকে বেশ কয়েকবার বোম্বে গিয়েছেন তা প্রমাণ করার জন্য আমি লালবাজারের তদন্তপ্রাপ্ত অফিসার মিস্টার সরকারকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। গ্র্যান্টেড। হরিশবাবু, আমিও আপনাকে সেই কোয়েশ্চেনটাই করব, যেটা হয়তো আমার পাশের ম্যাডামও আপনাকে জিজ্ঞেস করতে উৎসাহী। প্রুফ কি প্রুফ রয়েছে আপনার কাছে? ইয়োর অনার, এই 3 মাসের মধ্যে বিনয়েন্দ্র মোট 8 বার বোম্বে গিয়েছিলেন। তারিখ এবং ট্রেনের টিকিট আর রিজার্ভেশন চার্টের জেরক্স আপনার ডেস্কে রয়েছে। হোটেল আর বাসের টিকিটের জেরক্সও রয়েছে। এছাড়া হাফকিন্স ইনস্টিটিউশনে গেটকিপারের কাছে থাকা রেজিস্টারে ওনার সই আর অন্যান্য অফিসিয়াল ডকুমেন্টে করা ওনার সইয়ের মিল সংক্রান্ত ফরেন্সিক ডকুমেন্ট, তারানাথ ভট্টাচার্যর কিছু টেলিগ্রাম, যে দোকান থেকে প্লেগের জীবাণু নিয়ে রিসার্চ করার জন্য ইঁদুর কেনা হয়েছিল সেখানকার মালিকের জবানবন্দি এবং হসপিটালে যাওয়ার জন্য যে ট্যাক্সি বুক করেছিলেন তারানাথ, সেই ড্রাইভারের জবানবন্দি, সব কিছুই আপনার ডেস্কে রয়েছে। তা আর কিছু কি প্রয়োজন মিস ডিফেন্স? আই থিঙ্ক প্রসিকিউশন মে রেস্ট নাও, ইজন্ট ইট? বিচার পর্বে অঢেল অর্থ ব্যয় করবেন বিনয়েন্দ্র প্রত্যাশিতই ছিল। লাভ হয়নি যদিও। নিম্ন আদালত ফাঁসির আদেশ দেয় বিনয়েন্দ্র ও তারানাথকে। মুক্তি দেওয়া হয় ডক্টর ধর এবং ডক্টর ভট্টাচার্যকে। উচ্চ আদালতে আপিল পেশ হয় যথা নিয়মে। ফাঁসির আদেশ কমে সাজা হয় কালাপানির, যাবজ্জীবন দ্বীপান্তর। বিচারক লেখেন রায়ে, প্রবাবলি ইউনিক ইন দ্য অ্যানালস অফ ক্রাইম। কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর অসামান্য তদন্ত করেছিল, যা মুক্ত কণ্ঠে তারিফ করেছিলেন জাজ তাঁর রায়ে। প্রায় 85 বছর আগের ঘটনা, এই মামলা বিরলতম পর্যায়ের অন্তর্ভুক্ত। আজও আলোচিত হয় দেশ বিদেশের অপরাধ বিষয়ক লেখালেখিতে, গবেষণায়। বলা হয় ওয়ান অফ দ্য ফার্স্ট কেস অফ ইন্ডিভিজুয়াল বায়োটেররিজম ইন মডার্ন ওয়ার্ল্ড হিস্ট্রি। শুনছিলেন দ্য নকটার্নাল ভয়েসেসের দ্য লালবাজার ডায়েরিজ সিরিজের প্রথম গল্প, রাজকুমারের মৃত্যু। এই করোনা পরিস্থিতিতে বাইরে যতটা সম্ভব না বেরোনোর চেষ্টা করুন, মেনে চলুন করোনা বিধি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। যে আমার 3 রাত্রির পুরনো খাবার, কত কি আছে হারাবার ভাবছি। আকাশ বেয়ে নামছে নদী, আমার কাছে থাকতো যদি যন্ত্রণা সব মেপে রাখার যন্ত্র। কাগজে মগজে আমার 3 রাত্রির পুরনো খাবার, কত কি
নামছে নদী আমার কাছে থাকতো যদি যন্ত্রণা সব মেপে রাখার যন্ত্র। মেঘ নামিয়ে মাঝরাতে আমি যুদ্ধ করি কার সাথে, আমি মিলিয়ে যেতে চাই কারোর ছায়। খুঁজে পেতে দাও আমায় সেই ভোর, আমি যার গন্ধ নিতে চাই। আলোয় 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 ঢাকুক সে চোখ। খুঁজে পেতে দাও আমায় সেই প্রাণ, আমি যাকে আদর করতে চাই। আলোয় 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 ঢাকুক সে চোখ। অসুস্থ শরীরে ক্ষত, উড়ছে পোকা ডানা যত, শুকোচ্ছে না এখনো কেন ভাবছি। ভাঙতে গিয়েও পড়ছি ধরা, বালিশ চাদর ভুলে ভরা, আগুন জেলে পুড়িয়ে ফেলা সত্তা। মেঘ নামিয়ে মাঝরাতে আমি যুদ্ধ করি কার সাথে, আমি মিলিয়ে যেতে চাই কারোর ছায়। খুঁজে পেতে দাও আমায় সেই ভোর, আমি যার গন্ধ নিতে চাই। আলোয় 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 ঢাকুক সে চোখ। খুঁজে পেতে দাও আমায় সেই প্রাণ, আমি যাকে আদর করতে চাই। আলোয় আলোয়